আজকের ঘটনায় জানতে পারবেন জিন ভালো নাকি খারাপ। জিনের মধ্যে ভালো আছে, খারাপ আছে। আজকের ঘটনায় এরকম একটি বিষয় জানতে পারবেন, জিন ভালোর ভালো, খারাপের খারাপ। চলে যাই ঘটনায়। ঘটনাটি ঘটেছেন সিরাজগঞ্জ জেলার একটি গ্রামে। গ্রামের নামটা উল্লেখ করলাম না, কেননা যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার সাথে এই ঘটনা ঘটেছেন এবং তিনি গ্রামের নামটি বলতে নিষেধ করেছেন। তার নাম শরীফুল ইসলাম, ছদ্মবেশ নাম ব্যবহার করতেছি। তার বাড়িতে ছিলেন তার দাদি। তার দাদি তাকে অনেক ভালোবাসতেন। তার চাচারা ওকে খুব একটা পছন্দ করতেন না, কেননা শরীফের বাবা মা, শরীফ যখন ছোট ছিল তখনই তার বাবা মা মারা যান এবং তারপর থেকে শরীফ তার দাদির কাছেই আস্তে আস্তে বড় হয়েছিলেন এবং এখন শরীফের বয়স 17 বছর। তিনি একটি মাদ্রাসায় লেখাপড়া করেন এবং আর 2-1 বছরের মধ্যে শরীফ হাফেজ হবেন ইনশাআল্লাহ। শরীফের দাদি বাড়িতে একাই থাকে এবং মাঝে মাঝে শরীফ যায়। আর শরীফ মাদ্রাসা থেকে একটু সাইডেই একটা বাড়িতে জাগির থাকতো, ওখানে খাওয়া দাওয়া করতো আর মাদ্রাসায় এসে থাকতো। শরীফ ইতিম, তার বাবা নেই, মা নেই। এই জন্য মাদ্রাসার সবাই শিক্ষক শরীফকে খুব পছন্দ করত এবং খুব ভালোবাসত, খুব আদর করত। যে বাড়িতে জাগির থাকতো, খাওয়া দাওয়া করত, ওই বাড়ির সকল সদস্য শরীফকে খুব ভালো চোখে দেখত এবং খুব ভালোবাসত। কেননা শরীফ অনেক নরম ছেলে এবং খুব ভদ্র এবং খুবই ভালো মানুষের সাথে আচার আচরণ, খুবই নরম এবং সূক্ষ্ম। লেখাপড়াও খুব ভালো, কিন্তু ভাগ্যের ব্যাপার তার বাবা নেই, মা নেই, তিনি হচ্ছেন ইতিম। এরই মাঝে এক সময় হঠাৎ করে তার দাদি অসুস্থ হয়ে পড়ে। শরীফ চলে যায় তার বাড়িতে। যাওয়ার পর দীর্ঘ 2 দিন পর শরীফের দাদি ইন্তেকাল করেন। এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপালে শরীফের দাদি। শরীফ তখন একেবারে ভেঙে পড়ে, কেননা শরীফের থাকা মাত্র একমাত্র ছিল তার দাদি। যদি কেউ ভালোবাসত মন থেকে, সেটা হচ্ছে তার দাদি। ঈদের মধ্যে, মাদ্রাসা ছুটির মধ্যে শরীফ চলে যেত তার দাদির কাছে। তাছাড়া তার যাওয়ার কোনো জায়গা ছিল না। তার অবশ্যই চাচা ছিল, কিন্তু এসব থেকেও না থাকা, কেননা যখন তিনি তার চাচার বাসায় যাইত তখন হয়তোবা 3 বেলা ভাতের মাঝে 1 বেলা ভাত ভালো করে দেবে, বাদ বাকি 2 বেলা ভাত দেওয়ার সময় অনেক কথা শোনাবে এবং কেমন জানি করবে। এটা তো আমরা সাধারণত মানুষ সবাই বুঝি কে কেমন করতেছে, ব্যবহারে বোঝা যায় কে কেমন হতে পারে। শরীফ কান্না করতে থাকে। কান্না করতে করতে এক সময় তার দাদি দাফন কাফনটা হয়ে যায় এবং সমস্ত কাজ শেষে ঠিক 2 থেকে 3 দিন পর শরীফ আর দেরি না করে ব্যাগ গুছিয়ে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দেয়। মাদ্রাসায় চলে আসে। আসার পর ঠিক 2-4 মাস পর এরকম হতে হতে এক সময় ঈদের সময় চলে আসে। সামনে ঈদ, আস্তে আস্তে মাদ্রাসা ছুটি হয়ে যাবে, সবাই বাড়িতে চলে যাবে। তখন শরীফ কি করবে বুঝতে পারে না। এভাবে এক সময় ঈদ পার হয়ে যায়, রোজার ঈদটা পার হয়ে গেল। শরীফ মাদ্রাসায় ঈদ করলো এবং তার ঠিক 2 থেকে 2.5 মাস পর, আপনারা ঠিক জানেন, কুরবানির ঈদ। কুরবানির ঈদের সময় তখন আর মাত্র 3-4 দিন দেরি বাকি আছে। আস্তে আস্তে মাদ্রাসার সমস্ত ছেলেপেলে চলে যাচ্ছে বাড়িতে ঈদের ছুটি কাটানোর জন্য এবং দিন যাচ্ছে, মাদ্রাসা ফাঁকা হতে শুরু করলো। শরীফের মন আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। একসাথে ছেলেপেলে, বন্ধু বান্ধব, বন্ধুরা সবাই মিলে খেলাধুলা করতো, হাসি খুশিভাবে থাকতো। যখন মাদ্রাসা ভরায় ছাত্র থাকতো তখন শরীফ অনেক খুশি থাকতো। এরকম করতে করতে ঠিক কালকে ঈদ, আজকে হচ্ছে আগার দিন, মাদ্রাসা প্রায় সমস্ত মাদ্রাসার ছাত্ররা চলে গেছে। শরীফের একটা বন্ধু ছিল, পাশেই বাড়ি।
তখন খুব জোর করলো, বন্ধু তুই অবশ্যই আমাদের বাড়ির চ। তখন যখন যাইতে বলে তখন শরীফ না বলে আমি যাব না, আমি ঠিক ঈদের দিন বিকালে যেয়ে দেখা করে আসবো নি। তখন শরীফের বন্ধুর বাবা মা জানতে পারে এবং শরীফকে জোর করে, অবশ্যই কিন্তু তুমি ঈদের দিন যাবে, কেন ঈদের আগের দিন গেলে না, তুমি ঈদের দিন যাবে। আমি ভাবছিলাম তুমি আমার ছেলের সাথেই ঈদ করবে, তুমিও আমার একটা ছেলে, তুমি চলো। শরীফ রাজি হয় না, কেননা মাদ্রাসায় সবাই চলে গেলে মাদ্রাসায় দায়িত্বে থাকেও শরীফ। হুজুরও চলে যাবে এবং পরের দিন সকালে হুজুর চলে আসবে ঈদের দিন, কেননা মাদ্রাসার সাইটেই ঈদগাহ মাঠ, সবাই নামাজ পড়তে আসবে। তে সবাই চলে যাওয়ার পরে আমি ঠিক সন্ধ্যার দিকে এশার নামাজ পর আমি যাই যেই বাড়িতে খাবার খাই ওই বাড়িতে চলে যাই। যাওয়ার পর খাবার খেয়ে আমি চলে আসি মাদ্রাসার দিকে। মাদ্রাসার গেটটা খুলি এবং ওখানে তালা দিই। তখন পুরা মাদ্রাসায় ফাঁকা, কেউ নেই মাদ্রাসার ভিতর, শুধু আমি একা। আমি যাওয়ার পর ঘরের মধ্যে গিয়ে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিই। ঠিক আপনাদের বলে রাখি, আমাদের মাদ্রাসার সাথেই একটা বড় একটা মসজিদ ছিল, এটা মাদ্রাসারই মসজিদ এবং মসজিদের চাবিও আমার কাছে। আমি তালা দিয়ে আছি, ফজরের সময় আজান দিব। এলাকার সামনে মাদ্রাসা মসজিদ, এই জন্যই ঠিক নামাজ পড়তে সবাই চলে আসে ফজরের নামাজ। আর সভাপতি কমিটির কিছু কিছু লোকের কাছে মসজিদের চাবিটা আছে। তা আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে ঠিক রাত 1টা থেকে 1:30টার দিকে আমার জাগনা পাই আর কি। হঠাৎ করে আমি জাগনা পাই ঘুম থেকে। ঘুম থেকে জাগনা পাওয়ার পর ঠিক জানালার পাশ দিয়ে দেখি মসজিদের ওখানে দরজা মনে হয় একটু হালকা খোলা। কিরি, ওখানে দরজা হালকা খোলা কেন? আবার লাইট জ্বলতেছে। আমি তো মাদ্রাসা তো কেউ নেই, আবার শব্দ হলো একটা। মাদ্রাসার গেট কি খোলা? আমি ভয়ে ভয়ে আস্তে করে উঠলাম, চুপি চুপি 2-1 পা করে চলে গেলাম গেটের দিকে। যাওয়ার পর দেখি না, দরজার সমস্ত কিছু ঠিক আছে। এরই মধ্যেই একটু এগিয়ে আসার পর দিয়ে হঠাৎ করে চোখে বলো মসজিদের দরজা একটু খোলা। আমি 1 পা 2 পা করে মসজিদ ওখানে গেলাম। জানলা যে জিনিস দেখলাম কিছু মানুষ নামাজ পড়তেছে, সাদা জুব্বা পরে এবং লম্বা 7 থেকে 8 ফিট লম্বা হবে, সাদা জুব্বা পরে আছে, নামাজ পড়তেছে। তখন আমি ভাবলাম যেহেতু মানুষ নামাজ পড়তেছে তাহলে আমি ফ্যানটা ছেড়ে দিয়ে আসি। তখন মসজিদের ভিতর প্রবেশ করলাম, আস্তে করে ফ্যানগুলো দিলাম এবং দিয়ে আমি বাইরে এসে চিন্তা করতে শুরু করলাম, আচ্ছা কে হতে পারে? মসজিদের কোনো কমিটি সদস্য? আর এত রাত্রে গেটও খোলা, গেট বন্ধ, সমস্ত কিছু বন্ধ, কেমন করে ঢুকলো মসজিদের মধ্যে? তো এরকম করতে করতে চিন্তায় করতে করতে মসজিদের পাশে বলতেছি, আচ্ছা যদি তখন নামাজ শেষ করে বের হবে তখন শুনবো কেমন করে ঢুকলো। বসে থাকে, চুপচাপ ঝিম মেরে বসে থাকে। বর্ষার দিন, আমের সময়, হালকা করে বাতাস ওঠে এবং বসে থেকে চোখ মেলে বসে থাকে আর চিন্তা করে কোন দিক দিয়ে ঢুকলো, কে হতে পারে, এরকম চিন্তা করতে থাকে। কিন্তু তখনও ধারণা করিনি এটা মানুষ না জিন হতে পারে। তখন ঠিক যখন হঠাৎ করে জাগনা পায় তখন দেখে ফজরে আজান দিচ্ছে পাশে একটা মসজিদ থেকে, কেননা গ্রামে জানেন এই গ্রাম ওই গ্রাম মসজিদ বেশি থাকে। তখন অন্য একটা গ্রামের মসজিদের আজান শুনে উনি জাগনা পায়। শরীফ জাগনা পাওয়ার পর দেখে তার শরীরে একটা নরম একটা চাদর এবং মাথার নিচে একটা বালিশ। যে চাদরটা দেখছিল গায়ে, ওই রকম চাদরে একটা ভেতর থেকে সুগন্ধি বের হচ্ছে এবং ওই রকম নরম চাদর কখনো জীবনে দেখেনি শরীফউদ্দিন। এবং বালুসটা অনেক নরম। তখন 2টা গুছিয়ে তখন রেখে আসে ঘরের মধ্যে আর চিন্তা করতে থাকে কে এইসব আমায় দিল। তখন মসজিদে খোলার পরে আজান দেয়, নামাজ কালাম পড়ার পরে গোসল করে ঈদগাহ মাঠে চলে যায়। যাওয়ার পর নামাজ কালাম পড়ে এবং শফিকের মাথার মধ্যে একটাই চিন্তা ভাবনা ঘুরতো, ওই সব মানুষগুলো কে, আমায় কে এই চাদর এবং বালিশ দিল, কেমন করে মসজিদে নামাজ পড়তে ঢুকলো, সমস্ত বিষয় নিয়ে খুবই আপসেট। জুম্মার নামাজ মাঠের নামাজ শেষ হয়, চলে আসে। আসার পর যেই বাড়িতে জাগির থাকতো ওই বাড়িতে খাইতে যায়। যাওয়ার পরে ওই বাড়িতে খায়।
খাওয়ার পরে তখন তার বন্ধুদের বাসায় যায়, যে একটু খাওয়া দাওয়া করে, সব সাথেই খাওয়া দাওয়া করে থাকে। হুজুর খাবার নিয়ে আসে, কেননা শফিককে মানে শরীফুল নাম, আমি শফিক করে বলতেছি, শরীফকে খুব ভালোবাসতো সবাই, কেননা তিনি ছিলেন ইতিম, বাবা নেই মা নেই, একমাত্র সম্বল ছিল তার দাদি, তিনিও মারা গিয়েছেন। কি করবে, সবাই আদর করতো, ভালোবাসতো, যত্ন করতো। এরকম করতে করতে যে বাড়িতে ভাত খায় সেই বাড়িতে ভাত খাইতে যায় রাতের বেলায়। সমস্ত বাড়িতে মানে সারাদিনে ঘুরে ফিরে একটু খাইতে খাইতে পেটটা ভরে যায়, কিন্তু যেহেতু রাত থাকবে, একটু যদি ক্ষুধা লাগে তো ওই বাড়িতে যে আবার একমত খেয়ে আসার সময় সে ভাবে মাদ্রাসায় তো কেউ নেই, তাহলে আমি একটু হাঁটি, আমার খাওয়া বেশি হয়ে গেছে, একটু হাঁটাহুটি করলে ভালো লাগবে। তখন মাদ্রাসার সাইডে একটা নদীর পাড় ছিল, ওই নদীর পাড়ে চলে যায় শরীফ। যাওয়ার পরে বসে থাকতে থাকতে এক সময় বলে, এখন আমি তাহলে চলে যাই। হালকা নদীর ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে আর খুব ভালো লাগে। আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে তখন ওই শুনশান রাস্তা, আশপাশে কেউ নেই, মাঝখানে একটা বিশাল বড় আমের গাছ। ওই আমের গাছের নিচে আসার সাথেই ধূপ ধূপ করে আম পড়তে থাকে 3-4টা। তখন শরীফ আম 1টা 2টা 3টা করে আম 3-4টা আম তুলে নেয় এবং গাছ পাকা আমের সময় আমগুলো মুখেতে দেখে প্রচুর মিষ্টি আম। তখন শরীফ আম খায় আর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হঠাৎ করে শরীফকে কে জানি ডাক দেয়, শরীফ। শরীফ তখন চমকে ওঠে, পিছনে তাকায়, তাকানোর পরে দেখে কেউ নেই। তখন শরীফ আবার সামনে সামনে হাঁটতে থাকে। হাঁটার সময় হঠাৎ করে শফিক সামনে দেখে, তার সামনে 3-4টা মানুষ দাঁড়িয়ে আছে। ঠিক মসজিদে যেরকম কাপড় পরে দেখছিল ওই রকম মানুষ দেখতেছে সামনে দাঁড়িয়ে আছে, তার পাশে একটা মেয়েও আছে দাঁড়িয়ে। তখন আমি একটু ভয় করে আমি বললাম, কে আপনারা কে? তখন ওই পাশ থেকে বলল, শরীফ তুমি ভয় করো না, আমরা মানুষ না, আমরা জিন। কালকে রাতে আমরা যখন এই দিক দিয়ে কাফেলার যাওয়ার সময় আমাদের নামাজ পড়ার প্রয়োজন হয়, এবং আজকে ঈদ দেখে আমরা ভাবলাম মাদ্রাসা পুরোটাই ফাঁকা, মসজিদটাও ফাঁকা, এই জন্য আমরা এই মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকি। নামাজ পড়তে পড়তে এক সময় তুমি চলে আসো এবং তুমি এসে আমাদের কথা ভেবে তুমি ফ্যান দাও, যেহেতু গরমের মধ্যে নামাজ পড়তে কষ্ট হবে, এই জন্য ফ্যান দিয়ে যখন তুমি বাইরে বসেছিলে, আমরা কি কোথায় থেকে আসছি, কেমন করে ঢুকছি, এসব কিছু শোনার জন্য তখন বের হয়ে তোমার চাদর আর ওই বালিশটা আমরাই দিয়েছিলাম। তুমি ভয় করার দরকার নেই, আজকে সারা দিন আমরা তোমার খোঁজ খবর নিয়েছি। শফিক অবাক হয়ে বলে, তাই নাকি? আমাকে তো আপনার ভয় লাগতেছে। তখন বলছে, কোনো ভয় নেই, আমি হচ্ছে জিনের সর্দার। তখন বলতেছে, তুমি কেন বাসায় যাওনি? তখন শফিক বলে, আসলে হয়েছে কি, আমি বাসায় যাইনি, মানে আমার কেউ নেই। যখন শোনে জিন এই কেউ নেই মানে, তখন শফিক বলে, আমার বাবা মা ছোট থেকে মারা গিয়েছে, আমি বড় হয়েছি আমার দাদির কাছ থেকে, এবং এই মাদ্রাসায় লেখাপড়া করে আমার মানে বড় হওয়া, আর মাঝে মাঝে ছুটি হলে আমি দাদির কাছে যাইতাম। এখন দাদিটাও মারা গিয়েছে, কার কাছে যাব? চাচা আছে, গেলে এক বা ভাত ভালো মতো খেলে তারপরে থেকে অন্যরকম ব্যবহার করে, ভালো করে না, এই জন্য আমি চাই না, আমি মাদ্রাসায় এখানেই আছি, এখানে আমি ভালো আছি আর কি। এসব কিছু শুনে জিন বলে, দেখো আমি আজকে সারাদিন তোমার খোঁজ খবর নিয়েছি, তুমি খুব ভালো ছেলে, তুমি কয়েকদিন পর হাফেজ হবা এবং তুমি মিথ্যা কথা বলো না, তুমি খুব সৎ, খুব নরম, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি চলো আমরা মসজিদে যেয়ে কথা বলি। তখন শফিক বলে, ঠিক আছে চলেন। তখন শফিক ওই জিনটা মসজিদের মধ্যে চলে যায়, সমস্ত জিন মিলে। যাওয়ার পরে এখানে ভুল হলো,
শফিক মসজিদে যায় না। তখন এসব কথা বলে শফিককে বলে, ঠিক আছে তাহলে তুমি মাদ্রাসায় চলে যাও, আজকে রাতে তোমার মসজিদ ওখানে আসবো, আসার পর তোমার সাথে আমার কথা হবে। তখন শফিক বলে ঠিক আছে। তখন শফিক মাদ্রাসায় চলে যায়। যাওয়ার পরে সব কিছু লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে একটাই মাথার মধ্যে চিন্তা খালি সমানে ঘরে, এই সব কিছু কি হচ্ছে। ঘুরতে ঘুরতে কখন জানি ঘুমিয়ে আসে। শফিক বলতে পারে না। ঘুমের মাঝে হঠাৎ করে রাত 2টার দিকে বিকট একটা শব্দ হলো, মনে হচ্ছে ওই শব্দই ভূমিকম্প হলো। তখন চোখ মেলে দেখে তাকে ডাকতেছে একটা মেয়ে। তখন বলতেছে, এত রাতে আপনি কোথায় থেকে কেমন আসলেন? বলতেছে, আমার বাবা জিনের বাদশা মসজিদের মধ্যে বসে আছে এবং আপনার ডাকার জন্য আমার এখানে নিয়ে যাচ্ছে, ডাক দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। তখন শফিক বলে ঠিক আছে চলেন আমি যাচ্ছি। তখন শফিক ওঠে, আস্তে আস্তে চলে যায় মসজিদের মধ্যে, প্রবেশ করে সবাইকে সালাম দেয় এবং মাঝখানে বসে জিনের বাদশা বলে, দেখো ধরো তোমার জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছি, খাও। তখন মিষ্টি এবং কিছু শরবত নিয়ে আসে। তখন ওই সব ফলমূল খাওয়ার পরে শফিক বলে, এত সুস্বাদু খাবার আমি কখনো কোনো দিন খাইনি। তখন ওই জিনটা বলে, আচ্ছা তুমি আমাকে হুজুর বলে ডাকার দরকার নেই, কেননা শফিক তাকে হুজুর করে ডাকতো। বলতেছে, তখন ওই জিনের বাদশাটা বলে, তুমি আমাকে জিনের বাবজি বলে ডাকবা। শফিক বল ঠিক আছে আমি বাবজি করে ডাকবো, কোনো প্রবলেম নেই। তারপর থেকে শফিক ওই জিনটাকে বাবজি করে ডাকে এবং ওই জিনটা প্রস্তাব দেয়, তাহলে চলো আমাদের এলাকা তুমি ঘুরিয়ে দেখে আসবে। তখন শফিক একদিকে পাশের দিকে না ভেবে তখন অটোমেটিকভাবে রাজি হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে চলেন যা ঘুরে আসবো। তখন শফিক চলে যায় ঘোরার জন্য। তার আগে শফিক যখন মিষ্টি খায় মসজিদের মধ্যে, খাওয়ার সময় তার মেয়ে মিষ্টি খাওয়ার জন্য নিকাবটা খুলে ফেলে দেয়। আগে তো শুধু চোখ বেরিয়েছিল, ওটা খুলে ফেলে দেওয়ার পরে তখন এক নজরে মিষ্টি খাওয়ার সময় যেই সময়টা পাইছে শফিক, ওটা দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন, এত সুন্দর। তারপরে ওই কাফেলা যাওয়ার সময় যে একটা যন্ত্র বাহন থাকে, ওই বাহনত চড়ে ওরা ঘোরাফেরা করে। তখন ওই জিন ওদের ওই শফিককে ওখানে তুলে নেয় এবং যেতে শুরু করে। যেতে 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 এক সময় জিনদের দেশে চলে যায়। যাওয়ার পর যখন প্রবেশ করে তখন দেখে দিন আকাশ ঝকমক করতেছে এবং প্রাসাদের মতো বিশাল প্রাসাদ, মনে হচ্ছে সেই সুন্দর কাঁচের মতো খালি ঝলকিচ্ছে। তখন দেখে আশপাশে অনেক জিন। তখন শফিক বুঝতে দেরি হলো না, চলে সব জিন আকাশে উঠতেছে। আর ঠিক জানেন বড় বড় দালান কোঠা, ওই দালান কোঠা ওঠার জন্য আমাদের যেমন লিফট সিঁড়ি ব্যবহার করা হয়, তো ওরা কিন্তু এসব কিছু ব্যবহার করতেছে না, কেন ওদের কাছে অদৃশ্য কিছু শক্তি আছে, ওরা উড়ে উড়ে চলে যাচ্ছে। এসব কিছু দেখার পরে যখন জিনের বাদশা তখন বলে, বাবা তুমি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখবা আর তুমি এখানে থাকো কিছুদিন। তখন শফিক রাজি হয়ে যায়। যাওয়ার পর কিছু কিছু জিনের সাথে শফিককে পরিচয় করে দেওয়া হয় এবং ওই জিনের বাদশা শফিকের বাবজি চলে যায়। যাওয়ার পরে শফিক এখন বসতে এইসব কিছু দেখতেছে, এদিকে চোখ দিচ্ছে ওইদিকে চোখ দিচ্ছে, বাড়ি ঘর এরকম ভিড়ে গেলে এরকম চলাফেরা এরকম সব কিছু মনোযোগ দেখতেছে। হঠাৎ করে একটা মেয়ে আসে, মেয়েটার মুখ খোলা এবং ওই মেয়েটার মুখ দেখে শফিক অবাক হয়ে যায়, ধন্দা লেগে চেয়ে থাকে। তখন ওই মেয়েটা বলে, তুমি কি দেখতেছ? বলতেছে, আমি তোমায় দেখতেছি। বলছি, এত সুন্দর মেয়ে আমি কোথাও দেখিনি। তখন ওই মেয়েটা বলে, আমি তো এত সুন্দর না, আমি আমার আপু আমার বোনেরা এবং বান্ধবীরা এদেরকে দেখলে তুমি তাহলে আরও পাগল হয়ে যাবে। তখন শফিক ভাবে, এত সুন্দর মেয়ে আবার এর চেয়ে সুন্দর দেখলে পাগল হয়ে যাব? এই সুন্দরতা আমি বাপ জন্মে দেখিনি। শফিককে বলে, আমার বাপজি বলেছেন আপনাকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। তখন বলতেছে, হ্যাঁ আমি তো দেখার জন্যে আছি, আমি তো বেড়ানোর জন্য এখানে আছি। তখন ঘুরে ঘুরে দেখায় এবং বলে, দেখো তো এরকম নদী তোমাদের এলাকায় আছে? বলতেছে, কোনো দিনই না, এরকম নদী আমাদের এলাকায় কোনো বাপ জন্মে আমার দেখিনি। তখন ফুলের বাগান দেখায়। এরকম ঘুরে ঘুরে দেখানোর পরে এক সময় 2টা জিন এসে ডাক দেয় শফিক এবং ওই মেয়েকে, বলে খাওয়ার জন্য ডাকতেছে। তখন সবাই খাওয়ার জন্য চলে যায় রুমে, আর ওরা সবাই একসাথে খাইতে বসে। সবাই একসাথে খাইতে বসার পরে শফিক তখন ভাবে, এত আপ্যায়ন আমার কেউ কখনো কোনোদিন করেনি, আর যেভাবে আপ্যায়ন করতেছে সম্মান দিচ্ছে তাতে শফিক মুগ্ধ হয়ে গেছে।
তখন শফিককে খাওয়া দাওয়া করার পরে তখন জিনের বাদশা বলে, দেখো তুমি আজকে যেও না, আজকে এখানে থাকো। শফিক বলছে, হ্যাঁ কোনো সমস্যা নাই, আমি থাকবো। তখন খাওয়া দাওয়া শেষ করে উঠানে যেয়ে সবাই গল্প করতেছে এবং এই গল্পের মাঝে শফিক বলে কান্না করতে শুরু করলো। তখন জিনের বাদশা বলল, তুমি কান্না করো কেন? তখন শফিক বলল, দেখুন এরকম ফ্যামিলির ভালোবাসা, যত্ন, আপ্যায়ন, এত মান সম্মান দেওয়া এরকম আমার কখনো কেউ দেয়নি। এই জন্যই খুশিতে আমার কান্না চলে যাচ্ছে। আপনারা অনেক ভালো। তখন শফিককে বলে, তুমিও অনেক ভালো, তুমি ভালো দেখে তোমাকে এখানে নিয়ে যাচ্ছি, তুমি খারাপ হলে এখানে নিয়ে আসতাম না। সমস্ত কিছু বলার পরে শফিকের রুম দেখানো হয় এবং ওই মেয়ে নিয়ে যেয়ে ওই রুমে ঢুকিয়ে দেওয়া হয়। শফিক যখন ওই খাটের ওপর শোতে, এমন নরম বিছানা, মনে হয় শফিক পথ যাবে। গভীর একটা ঘুম দেওয়ার পর সকালে এসে ডাকে, নাস্তার ব্যবস্থা হয়, নাস্তা করে আবার ঘোরে এবং ঘুরতে ঘুরতে জিনের বাদশা বলে, তুমি কিছুদিন এখানে থাকো, তোমার 7 দিন এখানে থাকতে হবে। ওই 7 দিন ওই মেয়ের সাথে ঘুরতে বেড়ায় এবং তখন এক সময় শফিক মনে মনে মেয়েটার প্রেমে পড়ে যায়। মেয়েটাও পড়ে, কিন্তু কেউ কাউকে বলে না। এক সময় শফিককে বাসায় মাদ্রাসায় আনা হয়, রাখা যাওয়া হয়। তখন মাদ্রাসায় হুজুর বলে, কেরে শফিক, আজ থেকে কয়েকদিন দেখতেছি তোমার কেমন জানি আচরণ চেঞ্জ হয়ে গেছে। তখন শফিক বলে, কেরে, আমি তো 7 দিন ছিলাম না, তাহলে আমার জায়গায় কি ছিল? তখন সেটা ওই জিনের বাদশা ওর বাপজি ব্যবস্থা করেছে, কোনো জিনকে শফিকের রূপে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। শফিক কাউকে বলে না। শফিক তারপর থেকে ঠিক একইভাবে চলে। মসজিদের পাশে ফাঁকা জায়গায় ওই পড়ে আসে এবং এর মাঝে শফিকের বাড়িতে খোঁজ আছে, শফিক এত টাকা কোথায় পেল? শফিকের চাচা বলে, তুই এত টাকা কোথায় পেলি, বাড়ি ঘর করতেছিস? তখন শফিক বলে, বাড়ি ঘর করতেছি। তখন যাওয়ার পর দেখে, খুব সুন্দর করে বাড়ি তোলার হয়েছে এবং আর 5-7 দিন কাজ করলে সব কিছু হয়ে যাবে। দিনে যখন ওরা মানুষ সেজে আসে, জিনেরা আসার পরে কাজ করে অল্প করে এবং রাতে বেশি করে কাজ করতে করতে এমন সিস্টেম করে বাড়িটা করলো, ওই মহল্লার মধ্যে এরকম বাড়ি নেই, ভেতরে যে সুন্দর। এসব কিছু হওয়ার পর চাচার বাড়িতে যায় না, শফিক বাড়িতে থাকে কিছু সময়, ছুটি পরে যায় 2-1 করে, আর মাদ্রাসা বেশি থাকে। থাকতে ওই মেয়ে আসে। এক সময় শফিক শুয়ে আছে ওই বাড়িতে, ছুটিতে মাদ্রাসায় চলে যাচ্ছে মাদ্রাসা থেকে। তখন ওই মেয়েটা চলে আসে। আসার পরে শফিকের সাথে গল্প করতে শফিকের হাত ধরে। শফিকের হাত ধরার পরে হাত ধারি বলে, এসব কিছু ঠিক না, কেন আপনি হাত ধরলেন? বলে, দেখো আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তুমি খুব ভালো, খুব সুন্দর, খুব মায়াবী চেহারা, তোমায় দেখলে আমায় কোনো কিছু ভালো লাগে না, তুমি আমায় না করবে না? তখন শফিক বলে, দেখো তোমার বাবা আমাকে যে সম্মান দিছে, যেই ভালোবাসা দিছে, আমায় বাড়ি ঘর করে দিছে, আমাকে সমস্ত কিছু করে দিছে, ওর কাছে আমি ঋণী। এরই সাথে আমি বেমানি করতে পারবো না, আমি এই কাজ করতে পারবো না, আমি জালিয়াতি হয়ে যাবে, কেননা এইরকম বেমানি আমি বাপজির সাথে করতে পারবো না। তখন ওই পরি বলে, দেখো ভালোবাসা তো বলে হয় না, হঠাৎ করে হয়ে গেছে, আর আমি তোমায় ছাড়া বাঁচতেও পারবো না। এরকম কিছু বলার পরে তখন পরীকে বলে, তুমি আর আমার কাছে কখনো আসবে না, এরকম করে বলে। কিন্তু এর আগেগুলো প্রায় আসে, গল্প করে, আড্ডা দেয়, ঘুরে ফিরে, কিন্তু হঠাৎ করে শফিক এই কথা বলে ফেলে দেয়। তখন ওই পরীটা চলে যায়, বুক ভরা কষ্ট নিয়ে কাঁদতে চলে যায়। তখন শফিক টেনশনে পড়ে যায়, শফিকের ভালো লাগে না, যেহেতু শফিকও চায় মেয়েকে বিয়ে করার জন্য এবং তাকে শফিকও ভালোবাসে। এক সময় শফিকের রুমে তার বাপজি চলে আসে, দেখে সালাম দেয়, বাপজি আসেন বসেন। বসার পরে পাশে দেখে ওই মেয়ে পড়ি। তো বলে, তুমি এখানে কেন আছো? তখন বাপজি বলে, তুমি এই কাজটা ঠিক করোনি, আমি তোমার উপর বিরক্ত। তখন শফিক বলে, বাপজি আমি যদি ভুলে আপনার কাছে কোনো ভুল করে থাকি, আমায় ক্ষমার দৃষ্টিতে দেখুন, আমি তো জানার মতো কোনো ভুল করিনি। তখন ওই জিন বলে, তুমি ভুল করেছো, তুমি আমার মেয়েকে অপমান করেছো, তাড়িয়ে দিয়েছো, এটা তুমি ঠিক করোনি।
তখন শফিক বলে, দেখুন আমি আপনার কথা ভেবে আমি এই কাজটা করেছি, কেননা আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, আমার জীবনটা এত ভালো আজকে শুধুমাত্র আপনার জন্য। আর আপনার এই কলিজার টুকরা মেয়ে এত সুন্দর, যদি সুযোগ নিই, সুযোগের সদ্ব্যবহার করি, তাহলে তো আমি বেইমানি করা হবে। বলছে, যাই হোক, তুমি তোমার কি মন মানসিক নিছো, কিন্তু এটা তুমি ঠিক করোনি। আমি আমি তুমি আমার জামাই হিসেবে আমার কোনো সমস্যা নেই, কেননা তুমি খুব ভালো, কয়েকদিন পর কোরআনের হাফিজ হবে এবং তুমি খুব ভালো ছেলে। তখন শফিক হেসে ওঠে এবং খুশিতে আত্মহারা হয়ে যায়। ওই মেয়ে পরীটাও আত্মহারা হয়ে যায় হাসিতে। তখন বাবজি বলে, আজকে তোমাদের বিয়ে দেব, আমি কিছু লোককে নিয়ে আসি। তখন কিছু ওই জিনদেরকে নিয়ে আসার জন্য যায় এবং ওই শফিক ভাবে যখন তার বাপজি এই কথাটা বলছিল, তখন মনে হয় ওই মেয়েটা এসে তাকে জড়িয়ে ধরবে। কিন্তু ওর বাপজি যাওয়ার সাথেই আর কোনো দেরি হলো না, জোরে এসে জড়িয়ে ধরলো এবং ওই নরম কোমল ঠোঁটে শফিকের ঠোঁট থেকে নিয়ে ঠিক জোরে একটা চুমা খালো। খাওয়ার পর শফিক খুশিতে আত্মহারা হয়ে গেল। ওই সময় তাদের বিয়ে হলো আর ওই রাতে তাদের বাসর ঘরও হয়ে গেল। শফিক ঠিক ভালো ছিল, সুস্থ ছিল এবং খুব সুখে ওদের সংসার চলতো। পরি মাঝে মাঝে এখানে আসতো, ওখানে যাইতো। শফিকেও এখানে থাকতো, মাঝে মাঝে ওখানে ওদের দেশেও চলে যেত। মাদ্রাসায় যায়, তার লেখাপড়া করতে করতে একসময় হাফেজ হয়ে যায়। যাওয়ার পরে শফিক তার বাড়িতে ঠিক সুন্দরভাবে সংসার চলে যেত। যেতে যেতে কিন্তু সবাই মাঝে মাঝে জানতো শফিক বিয়ে করছে, সবাই জানে, শফিকের বাবা, চাচা, সবাই জানে শফিক বিয়ে করছে। কিন্তু আলেম মানুষ, তার বউ কাউকে দেখায় না, কেউ দেখতেও পারে না, কাউকে দেখায়ও না। তো শফিক এখানে কিছুদিন থাকতো, ওদের দেশেও কিছুদিন থাকতো। এরকম থাকতে থাকতে শফিকের এক সময় তার বাচ্চা হয়। এটা তো এই মুহূর্তে এখন পর্যন্ত শফিকের একটা সন্তান আছে এবং শফিকের বউ ওখানেও থাকে, এখানেও থাকে। তারা খুব সুখে সংসার করতেছে। একমাত্র এই বিষয়টা শফিক ছাড়া কেউ জানে না। আর শফিক নামটা হচ্ছে ছদ্মবেশ নাম। আর তার চাচারা এখনও সবাই জানে তিনি বিয়ে করেছেন, কিন্তু বউ কেমন কি কেউ জানে না, কেউ দেখেনি। বাড়িটাও মাশাআল্লাহ অনেক সুন্দর করেছেন, সবাই শফিককে ভালোবাসেন। শফিকও এখন সুখে সংসার আছে, কেননা সমস্ত জিন পরি খারাপ হয় না, কিছু জিন আছে খুব ভালো হয়। শফিক এরকম পরীক্ষার মূল সাক্ষী হচ্ছে শফিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।